হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পড়াশোনা ঠিক মতন চলছে সবারই। আমি আলোক ইউনিভার্সিটি পরিবারের সবাইকে স্বাগত জানাই। কেমিস্ট্রি বিষয়ের উপর 5টি কোয়েশ্চেনের যে সিরিজ আমি শুরু করেছিলাম, আজকে তার 12 নম্বর পার্টটি নিয়ে এসেছি। আগের ভিডিওগুলি যারা দেখোনি, প্লে লিস্টে ভিডিওগুলি রাখা আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এক্সাম পয়েন্ট অফ ভিউর ক্ষেত্রে কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যে কোনো পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলি সরাসরি দেখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের কোয়েশ্চেনগুলি দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, যে জলে সহজে ফেনা উৎপন্ন হয় তাকে কি বলে? অপশান এ খরা জল, অপশান বি মৃদু জল, অপশান সি পানীয় জল, অপশান ডি বিশুদ্ধ জল। যে জলে সহজে সাবান ঘষলে ফেনা উৎপন্ন হয়ে যাবে তাকে বলা হয় মৃদু জল, এবং যে জলে সহজে ফেনা উৎপন্ন হবে না তাকে বলা হবে খরা জল। ঠিক আছে, তো এখানে সহজে ফেনা উৎপন্ন হয় বলেছে, সঠিক উত্তর মৃদু জল, এটা মৃদু হবে। ঠিক আছে, মৃদু জল। নেক্সট কোয়েশ্চেন, ফ্লোরাইড দূষণের ফলে সৃষ্ট রোগের নাম কি? অপশান এ ব্ল্যাকফুট ডিজিজ, অপশান বি ফ্লোরোসিস, অপশান সি মিনামাটা, অপশান ডি আর্সেনিকোসিস। ফ্লোরাইড দূষণের ফলে সৃষ্টি হয় ফ্লোরোসিস। ব্ল্যাকফুট ডিজিজ এটা আর্সেনিকের ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, আর্সেনিক দূষণের ফলে। মিনামাটা মিনামাটা পারদ দূষণের ফলে সৃষ্টি হয়। ওকে, পারদ দূষণ। আর আর্সেনিকোসিস এটাও আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের কত গুণ? কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের সবসময় দ্বিগুণ হবে। ঠিক আছে, আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের সবসময় দ্বিগুণ হয়। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 44 হলে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? দেখো, আগেই আমি বললাম আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, তাহলে এখানে 44 আছে, এখানে কোনো গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? 2 দ্বারা ভাগ, অতএব সঠিক উত্তর 22। ওকে, পরের প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেছিলেন? অপশান এ রবার্ট বয়েল, অপশান বি মিলিকান, অপশান সি গোলুসাক, অপশান ডি অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেছিলেন বিজ্ঞানী মিলিকান। ওকে, অ্যাভোগাড্রো প্রথম অণুর ধারণা দিয়েছিলেন। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 ইন্টু 10⁻23। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যার মান। পরের প্রশ্ন, কোন মৌলটি দ্বিতীয় পর্যায়ে থাকে না? ঠিক আছে, অপশান এ লিথিয়াম, অপশান বি বেরিলিয়াম, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি সোডিয়াম। বলছে যে দ্বিতীয় পর্যায়ে থাকে না। দ্বিতীয় পর্যায়ে কোনগুলি থাকে সেগুলো তোমাকে আগে প্রথমে জানতে হবে। পর্যায় সারণীর কমসে কম 4 নম্বর পর্যায় পর্যন্ত করে রাখবে যে কোন মৌলগুলি কোথায় আছে। ঠিক আছে, কমসে কম 3 নম্বর পর্যায় পর্যন্ত করতেই হবে। ঠিক আছে, রেলের পরীক্ষাগুলো তো আগের বছর দেখা গিয়েছিল, সরাসরি কোশ্চেন দিয়ে দিয়েছিল যে মৌলটি কত নম্বর পর্যায়ে অবস্থান করে। তাছাড়া মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিচ্ছিল, যে বলে দিচ্ছিল যে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, এমনি সরাসরি কোয়েশ্চেন এসেছিলো। মিনিমাম 20 পর্যন্ত তো মুখস্থ করে রাখবে যে পর্যায় সারণীর কোন মৌলটি কোথায় অবস্থান করেছে এবং তার পরমাণু ক্রমাঙ্ক কত। মিনিমাম 20 পর্যন্ত, মোটামুটি ক্যালসিয়াম পর্যন্ত করে রাখবে সাধারণত এগুলোর মধ্যে দিয়ে। তাছাড়া পরে যে ইম্পর্টেন্টগুলো রয়েছে, যেমন ইউরেনিয়াম, ঠিক আছে, রেডিয়াম, টিন, সোনার উপ, আর্সেনিক, অ্যান্টিমনি, এইসবগুলো জ্যানন ত্যানন, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলো করে রাখবে যে পরমাণু ক্রমাঙ্ক এগুলোর কত। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে কোন মৌলের দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে না। তাহলে এখানে দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে কোনগুলো আগে বলে দিচ্ছি। হচ্ছে প্রথমে লিথিয়াম থাকে, তারপর বেরিলিয়াম থাকে, তারপর বোরন থাকে, তারপর কার্বন থাকে, তারপর নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের পর অক্সিজেন থাকে, তারপর ফ্লোরিন থাকে, তারপর নিয়ন থাকে। তাহলে এখানে সোডিয়াম কিন্তু থাকে না। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে সোডিয়াম নয়, সোডিয়াম তৃতীয় পর্যায়ে অবস্থান করে। ওকে, পরের প্রশ্ন, পারমাণবিক বোমা তৈরি হয় কোন পদ্ধতির মাধ্যমে? অপশান এ ফিউশন, অপশান বি ফিশন, অপশান সি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, অপশান ডি উপরের কোনোটি নয়। পারমাণবিক বোমাটা লক্ষ্য করে, পারমাণবিক বোমা, ঠিক আছে, পারমাণবিক বোমা তৈরি হয় ফিশন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, ফিশন, ওটাকে নিউক্লিয় বিভাজন বলা হয়, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। আর উপরের অপশানে যে দেখছো ফিউশন, একে নিউক্লিয় সংযোজন বলা হয়। ঠিক আছে, সংযোজন। ওকে,
তো পারমাণবিক বোমা তৈরি হয় ফিশন মাধ্যমে, ফিউশনের মাধ্যমে। তাছাড়া সূর্যের যে মূল শক্তির প্রধান উৎস কিন্তু এটাই, নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন, ঠিক আছে। আর ফিশন দেখছো এটা পারমাণবিক বোমা বা ইউরেনিয়াম বোমা তৈরি করতে ব্যবহার করা এই পদ্ধতি। ওকে, তো মনে রাখা একটা উপায় হলো, যেমন রাখবে যে কোশ্চেন আপনি পড়ে যে ফিউশন সূর্যের মধ্যে কোন প্রক্রিয়াটি অবিরাম ঘটে চলেছে, হয়তো কোনো সময় মনে থাকে না, এটা ইংলিশ নাম দিয়ে কোনো সময় যে ফিউশন বা ফিশন অপশন থাকলো, কীভাবে মনে রাখবে? দেখো সূর্যের মধ্যেও, সূর্যের ইংলিশ সানের মধ্যেও ইউ থাকবে, এবং যে ফিউশন আছে ফিউশনের মধ্যে কিন্তু ইউ থাকবে, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা যে সূর্যের মধ্যে ইউ থাকে, ফিউশনের মধ্যে ইউ থাকে, সেখান থেকে যাবে যে নিউক্লিয়ার সংযোজন বা সূর্যের মধ্যে যে শক্তির অবিরাম ঘটে চলেছে সেটা কিন্তু ফিউশন। তো এখানে সঠিক উত্তর কিন্তু ফিশন, কারণ পারমাণবিক বোমা বলেছি ফিশন, উত্তর অপশান বি। ওকে, পরে কোয়েশ্চেন, হীরককে উজ্জ্বল লাগে কেন? অপশান এ তেজস্ক্রিয়তার জন্য, অপশান বি হীরক অনেক দামি বলে, অপশান সি ঘনত্ব খুব বেশি, অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হীরককে উজ্জ্বল লাগে। নেক্সট কোয়েশ্চেন, দেশলাইয়ের মধ্যে কী থাকে? অপশান এ পটাশিয়াম কার্বনেট, অপশান বি গন্ধক, অপশান সি লাল ফসফরাস, অপশান ডি উপরের সবগুলি। সঠিক উত্তরে যাবে লাল ফসফরাস, দেশলাইয়ের মধ্যে লাল ফসফরাস থাকে। পরের প্রশ্ন বলছে, আইসোটোপের ক্ষেত্রে মৌলের পরমাণুর কি একই থাকে? অপশান এ পারমাণবিক ওজন, অপশান বি ভর সংখ্যা, অপশান সি পারমাণবিক সংখ্যা, অপশান ডি আণবিক ওজন। ঠিক আছে, আইসোটোপের ক্ষেত্রে কোন মৌলের পরমাণুর কী একই থাকে? প্রথম জানবে আইসোটোপটা কী জিনিস। আইসোটোপ হলো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের আইসোটোপ বা সমস্থানিক বলা হয়। ঠিক আছে, বলছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা হবে, তাদের আইসোটোপ বলা হয়। ঠিক আছে, একটা উদাহরণ দিই, মনে করো ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17 আর এর ভর সংখ্যা 35। ক্লোরিন একটা আইসোটোপ, এটা ক্লোরিনের, দেখো এই দুটি হলো ক্লোরিনের দুটি পরমাণু। ওকে, এখন দেখো প্রথমে বলে দিই, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, দেখো পরমাণু ক্রমাঙ্ক একই আছে, পরমাণু যে সংখ্যাটা সেটা কিন্তু একই আছে। ওকে, কিন্তু এর ভর সংখ্যা দুটি দেখো আলাদা, এখানে 35 আছে, এখানে 37 আছে। তো এগুলিকে বলা হবে, এই দুটিকে বলা হবে ক্লোরিনের আইসোটোপ। ঠিক আছে, পরমাণু সংখ্যা যেটা ওটা একই থাকবে কিন্তু ভর সংখ্যাটা আলাদা থাকবে, 35 34 এমনি থাকবে, মানে ভর সংখ্যা সবসময় আলাদা থাকবে, পরমাণু ক্রমাঙ্ক একই থাকবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেলো এখানে অপশান সি পারমাণবিক সংখ্যা। আইসোটোপের ক্ষেত্রে মৌলের পারমাণবিক সংখ্যা সবসময় একই থাকবে। কোন গ্যাসের প্রভাবে আলয়া সৃষ্টি হয়? অপশান এ মিথেন, অপশান বি অ্যাসিটিলিন, অপশান সি ইথিলিন, অপশান ডি প্রোপিন। আলয়াটা কী জিনিস? গ্রামেগঞ্জে সাধারণত এটা দেখতে পাওয়া যায়, গ্রামেগঞ্জের কেউ থাকলে অবশ্যই এটা দেখে থাকবে। তাছাড়া কারোকে শুনে থাকবে যে সেখানে কোনো একটা জায়গাতে আগুন জ্বলতে দেখা গিয়েছিলো, বিশেষ করে রাতের বেলা সাধারণত আগুনটা লক্ষ্য করা যায়। এটা সাধারণত কী হয়, কোনো জলাভূমি মানে পচা জলাভূমি, সেখানে কী হবে, ধান ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেখানে কী হবে, পচা কোনো জলাভূমিতে কোনো পচাগলা যদি জিনিস থাকে, তারপর ওখানে মিথেন তৈরি হয়। ঠিক আছে, মিথেন গ্যাস তৈরি, এবং মিথেন গ্যাসটা কী হয়, বায়ু সংস্পর্শে কী হয়, মিথেনের মধ্যে থাকা যে ফসফরাস ডাইঅক্সাইড থাকে মিথেনের মধ্যে, সেটা প্রথমে বায়ু সংস্পর্শে এসে জ্বলতে শুরু করে। ঠিক আছে, আগুন জ্বলতে শুরু করে, এবং তার সাথে মিথেন ও ফসফিন জ্বলতে শুরু করে, যে কারণে হঠাৎ কোনো জলাভূমিতে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, ঠিক আছে, এটা এই কারণের জন্যই হয়ে থাকে, এটা মিথেনের প্রভাবে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কোন গ্যাসের প্রভাবে আলয়া সৃষ্টি হয়? অপশান এ সঠিক উত্তর, মিথেনের প্রভাবে আলয়া সৃষ্টি হয়। প্রশ্ন, সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস কোনটি? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি মিথেন, অপশান ডি সালফার ডাইঅক্সাইড। সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড হবে না, মনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে না, সঠিক উত্তর হয়ে যাবে মিথেন। মিথেন কিন্তু সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস। প্রতি অণু মিথেনে তাপ আটকে দেওয়ার ক্ষমতা থাকে কার্বন ডাইঅক্সাইডের প্রায় 25 গুণ বেশি। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বায়ুতে বেশি আছে,
মানে যে গ্রিনহাউস গ্যাসগুলি আছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস মিথেন। মিথেন কম পরিমাণে যদি মিথেন থাকে না পরিবেশে, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে প্রায় 25 গুণ বেশি কাজ করবে সে। কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 25 গুণ বেশি তাপ আটকে দেওয়ার ক্ষমতা থাকে মিথেনের, ঠিক আছে। এক মোল মিথেন পোড়ালে 213 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। 200 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয় 1 মোল মিথেন পোড়ালে। সঠিক উত্তর অপশান সি মিথেন। পরে প্রশ্ন, সিএনজি গ্যাসের মূল উপাদান কোনটি? অপশান এ মিথেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি বিউটেন, অপশান ডি প্রোপেন। সিএনজি গ্যাসটা কি জিনিস? সিএনজি গ্যাস হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা বর্তমানে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। সিএনজি গ্যাসের মূল উপাদান মিথেন। সিএনজির মধ্যে 90% মিথেন থাকে, ওকে। তাহলে সিএনজি গ্যাসের মূল উপাদান মিথেন। রেকটিফাইড স্পিরিটে ইথানলের পরিমাণ কত? অপশান এ 80%, অপশান বি 90%, অপশান সি 95%, অপশান ডি 60%। রেকটিফাইড স্পিড কী থাকে? রেকটিফাইড স্পিডের মধ্যে জল থাকে এবং ইথানল থাকে, ঠিক আছে। রেকটিফাইড স্পিডে ইথানল থাকে এবং পরিমাণ কত থাকে? পরিমাণ থাকে 95%। বাকি যে 5% থাকে সেটা জল থাকে, ঠিক আছে। রেকটিফাইড স্পিডে ইথানল পরিমাণ হচ্ছে 95%। মূল উপাদান ইথানল রেকটিফাইড স্পিডের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। মদ জাতীয় পানীয় প্রস্তুতিতে প্রধান উপাদান কী? অপশান এ ইথানল, অপশান বি প্রোপেনল, অপশান সি মিথানল, অপশান ডি ইথিলিন। মদ জাতীয় পানীয় প্রস্তুতিতে প্রধান উপাদান ইথানল, অপশান এ সঠিক উত্তর। মিথানল দেখছো, এটা কিন্তু বিষাক্ত জিনিস, ঠিক আছে। এটা পান করলে বাঁচে থাকবে না, মারা যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াইট লেড নামক রং প্রস্তুতিতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? অপশান এ ইথাইল অ্যালকোহল, অপশান বি মিথাইল অ্যালকোহল, অপশান সি অ্যাসিটিক অ্যাসিড, অপশান ডি ফর্মালডিহাইড। লেড হোয়াইট নামক রং প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে থাকে। এটা আমি একদিন আলোচনা করেছিলাম, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান সি অ্যাসিটিক অ্যাসিড হোয়াইট লেড নামক রং প্রস্তুতিতে ব্যবহার করা হয়। পরে প্রশ্ন, ননস্টিক বাসনপত্রে কিসের প্রলেপ দেওয়া হয়? অপশান এ প্লাস্টিক, অপশান বি জিঙ্ক, অপশান সি লোহা, অপশান ডি ট্যাফনল। ননস্টিক বাসনপত্রে কিসের প্রলেপ দেওয়া হয়? কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক পরীক্ষাতে দেখতে পাওয়া গেছে ট্যাফনল, অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, জার্মান সিলভারে সিলভার কত শতাংশ থাকে? জার্মান সিলভার কি থাকে? তামা, জিঙ্ক ও নিকেলের সমন্বয়ে জার্মান সিলভার গঠিত হয়, ঠিক আছে। তামা, জিঙ্ক প্লাস কী থাকে? নিকেল, এর সমন্বয়ে জার্মান সিলভার গঠিত হয়। জার্মান সিলভারের নাম জার্মান সিলভার, কিন্তু তাদের সিলভার থাকে না, ঠিক আছে। অপশান ডি সঠিক উত্তর। তামা, জিঙ্ক ও নিকেলের সমন্বয়ে জার্মান সিলভার গঠিত হয়। পর্যায় সারণীর জিগজ্যাগ লাইন কী নির্দেশ করে? অপশান এ ধাতু, অপশান বি অধাতু, অপশান সি ধাতুকল্প, অপশান ডি পর্যায় সারণীর মূল বিষয়বস্তু। পর্যায় সারণীর জিগজ্যাগ লাইনটি কী জিনিস আগে বলে রাখি। পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে প্রথমে দেখে বোরন থাকে, দ্বিতীয় পর্যায়ে বোরন থাকবে, ঠিক আছে। বোরন পর তৃতীয় পর্যায়ে চতুর্থ শ্রেণীতে এমনি জায়গাতে সিলিকন থাকে, ওকে। তারপর চতুর্থ পর্যায়ে মোটামুটি এমনি জায়গাতে থাকে জার্মেনিয়াম থাকে। এমনিভাবে তার নিচে পঞ্চম শ্রেণীতে অ্যান্টিমনি থাকে, তার নিচে ষষ্ঠ শ্রেণীতে পোলোনিয়াম থাকে। এমনিভাবে একটা জিগজ্যাগ লাইনের আকৃতি তৈরি পর্যায় সারণীর মধ্যে, ঠিক আছে। আর নামগুলো বলে দিলাম, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, পোলোনিয়াম, ঠিক আছে। এমনি এগুলোকে বসালে এমনি একটা জিগজ্যাগ লাইনের আকার নেয়, ঠিক আছে।
এটা কী নির্দেশ করে? এগুলো যেগুলো নামগুলো বললাম সবগুলো কিন্তু ধাতুকল্প, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ধাতুকল্প। পর্যায় সারণীর জিগজ্যাগ লাইন ধাতুকল্প নির্দেশ করে, সবগুলিই ধাতুকল্প। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, আর্সেনিক, পোলোনিয়াম, ঠিক আছে? এগুলো সবই ধাতুকল্প। তাহলে পর্যায় সারণীর জিগজ্যাগ লাইন ধাতুকল্প নির্দেশ করে। কোশ্চেনটা সরাসরি আগের পরীক্ষাতে এসেছিলো, কোনটা দিয়েছিল? গ্রুপ ডি দিয়েছিল এটাকে কোশ্চেনটা। ওকে, রেলে গ্রুপ ডি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অক্সিজেন কথার অর্থ কী? অপশন এ অ্যাসিড উৎপাদক, অপশন বি অ্যাসিড ভক্ষক, অপশন সি অক্সালিক অ্যাসিড, অপশন ডি জীবনদায়ক অ্যাসিড। অক্সিজেন কথার অর্থ হলো অ্যাসিড উৎপাদক, ঠিক আছে? সেটার উত্তর অপশন এ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কিছু বলা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে।